দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। সার্চ কমিটি নাকি ফার্স্ট কমিটি, আবার যারা ফার্স্ট বলছেন তাদেরকে নিয়ে বলা হচ্ছে যে তারা আসলে রাভিশ। সব কিছু মিলে সার্চ কমিটির শুরুতেই এক ধরনের সংশয় দোটানার সৃষ্টি হয়েছে, কিন্তু এটি ভেদ করে আমাদেরকে ভালো কোনো জায়গায় যেতে হবে সেই প্রত্যাশা নিয়ে আমাদের আসলে আজকের শুরু। আমাদের তিনজন অতিথির সাথে পরিচয় করিয়ে দিই। রয়েছেন আমার বাম পাশে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। কাকে দিয়ে শুরু করব? মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে দীর্ঘ রাজনৈতিক জীবন, ছাত্র জীবনের পরে বাংলাদেশের জন্ম, তারপরে ৪৫ বছর পার করে ফেলেছি, এখনও ৪৫ বছর পরও নির্বাচনের আগে আগে আমাদের সার্চ কমিটি, আমাদের ফার্স্ট কমিটি, আমাদের রাবিশ, এই শব্দগুলোর সাথেই আমাদের গণতন্ত্র খুব বেশি পরিচিত হয়ে উঠেছে। এটি কি একটি ব্যর্থতা কিনা রাজনীতিকদের? না, আলোচনাটা সার্চ কমিটি নিয়ে হয়তো সীমাবদ্ধ থাকবে, কিন্তু এটা খুবই স্বাভাবিক যে প্রসঙ্গক্রমে অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিষয়টা এসে যায়। কারণ সার্চ কমিটি কিসের জন্য? ইলেকশন কমিশন গঠন করার উদ্দেশ্যে। ইলেকশন কমিশন কিসের জন্য? যাতে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়। অবাধ নিরপেক্ষ নির্বাচন কিসের জন্য? যাতে আমাদের রাজনীতিতে আমরা গণতান্ত্রিক ধারা সুপ্রতিষ্ঠিত করতে পারি। এবং রাজনীতিতে গণতন্ত্র কেন দরকার? যাতে গোটা সমাজের এবং রাষ্ট্র ব্যবস্থার ভেতরে আমরা গণতান্ত্রিকরণ সুসম্পন্ন করতে পারি। সুতরাং একটার সঙ্গে আরেকটার যোগসূত্র আমরা ঠিকমতো হিসাব না করলে আমরা কিন্তু নির্দিষ্ট বিশেষ বিষয়ে যখন আমরা আসছি সেইটার প্রতি সুবিচার করে আমরা কোনো জাজমেন্ট করতে পারবো না। এখন আমাদের নির্বাচনকে নিয়ে নানান রকম প্রহসন, তামাশা ইত্যাদি আমরা অতীতে হতে দেখেছি, এবং সেটা ইতিহাসের আলোচনায় আমি যেতে যাচ্ছি না, তবুও এটা আমার মনে রাখা প্রয়োজন যে পাকিস্তানি আমলে আমাদের লড়াই করতে হয়েছে ওয়ান ম্যান ওয়ান ভোট এই দাবিতে, ভোটাধিকারের জন্য লড়াই করতে হয়েছে। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর এরশাদের আমলে আমাদের লড়াই করতে হয়েছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এবং ওই সময় আমরা দেখেছি দুইটা সামরিক শাসনের আমলে ৯৮ ভাগ ভোট, ইয়েস নো ভোট, এবং অ্যালটমেন্ট করে সিট দিয়ে টিক মার্ক দিয়ে কিভাবে নির্বাচন ম্যানেজ করা হয় এইগুলো আমরা দেখেছি। এমনকি এটা সত্য কথা সবই বলা উচিত, কোনো রাগ করে বলা উচিত না, যে ৭৩ সালে যে বঙ্গবন্ধুর অধীনে যে নির্বাচন হয় সাধারণভাবে সেটা অতখানি প্রশ্নবিদ্ধ না, তবুও প্রশ্ন থেকে যায় খন্দকার মোশতাক জিতলো কীভাবে? দাউদকান্দির সিটে কাউন্টিং হচ্ছে, দেখা যাচ্ছে যে উনি পিছিয়ে আছেন, তারপরে কাউন্টিং অ্যানাউন্সমেন্ট বন্ধ করে দিল, তারপরে সমস্ত কাগজপত্র ঢাকায় নিয়ে আসলো, নিয়ে এসে তাকে তখন বিজয়ী ঘোষণা করা হলো এবং উনি জয়লাভ করলেন। কিন্তু আমি এখনো বলি যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হলে বলতে হয় যে সব বিজয় বিজয় নয়। সুতরাং এই ইতিহাস থেকে দুর্ভাগ্যজনকভাবে আমরা এরশাদের বিরুদ্ধে জয়লাভ করলাম, করে ভোটাধিকার একটা অন্যতম দাবি ছিল, এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অর্থবহ গ্রহণযোগ্য নির্বাচন, সেই কালচারটা আমাদের প্রতিষ্ঠা করা একান্তভাবে প্রয়োজন। কিন্তু তারপরে আমরা এটার ব্যত্যয় দেখেছি। কীভাবে দেখেছি? এটা কেবলমাত্র ইলেকশন কমিশনের মিসহ্যান্ডলিং বা অদক্ষতা এবং অনিরপেক্ষতা শুধু না, আমাদের গোটা নির্বাচন ব্যবস্থাটা এখন হয়ে গেছে এমন যে টাকা, পেশি শক্তি, প্রশাসনিক কারসাজিকে হাত করা, সাম্প্রদায়িক প্রচারণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এইগুলোর উপরে নির্ভরশীল হয়ে গেছে। ওই জন্য গোটা ভোট ব্যবস্থাটাকে আমাদের চেঞ্জ করা প্রয়োজন। কিন্তু কথাটা হচ্ছে যে এইবার একটা সুযোগ এসেছিল, আমি এই তর্ক বিতর্কের ভেতরে যেতে চাই না, নির্বাচনকে নিয়ে এবং নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের পটভূমিটা চেঞ্জ করাটা একান্ত কর্তব্য ছিল বলে আমরা মনে করি। ওর জন্য রাষ্ট্রপতি যখন আমাদেরকে ডাকলেন, আমরা বলেছিলাম যে পুরো জিনিসটাকে একটা আইনগত কাঠামোর ভেতরে নিয়ে আসে, কারোর ইচ্ছা অনিচ্ছা বা তার নিজস্ব এবার অন্তত হচ্ছে না, এটা হয়নি। হ্যাঁ, সেটা এবার অন্তত হচ্ছে না। আমরা সেই আলোচনায় পরে আসবো। আমি জয়নুল আবেদিন ফারুক আপনার কাছে যেতে চাই। আর সার্চ কমিটি সম্পর্কে আপনারা নানানভাবে নানান বিশেষিত করছেন প্রথম দিক থেকেই। জানি না আপনার কাছে আরও নতুন কোনো বিশেষণ আছে কিনা এবং কেন বলছেন, কিসের যুক্তিতে বলছেন, যদি একটু বলতেন। দুইজন সম্মানিত অতিথিকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ।
এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আমি শুরুতে আমার সহকর্মী সাবেক মন্ত্রী নুরুল ইন্তেকাল করেছেন, আজকে একটু আগে তার জানাজা শেষ হয়েছে, আল্লাহ তাকে বেহেশতবাসী করুক। বিষয়টা হলো সার্চ কমিটি, আপনি শুরুতে বলেছেন ফার্স্ট কমিটি, আমি ওইদিকে যেতে চাই। এটা আপনারা বলেছেন, আপনাদের কথা ধার করে বলেছেন। আপনারা শুরু করেছেন এই দিয়ে, কিন্তু সেলিম ভাই যেটা বলেছে যে প্রশ্নবিদ্ধ নির্বাচন 73 সালেরটাও প্রশ্নবিদ্ধ না, আবার প্রশ্নবিদ্ধর কথাও বলেছেন যে দাউদকান্দির ভোট কেন্দ্র এলাকায় ডিক্লেয়ার না করে ঢাকায় নিয়ে এসে ডিক্লেয়ার করা হয়েছে, তাহলে ওটা প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। তাহলে আমি রাজনৈতিক এই ক্ষুদ্র কর্মী হিসাবে দীর্ঘদিন পার্লামেন্টে থাকার সামান্য অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে এই সরকার, যে সরকার আওয়ামী লীগ সরকার বর্তমানে 2014 সালে যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আহরণ করেছেন বা এখনও ক্ষমতা আছেন, তাদের কাছে কোনো এই সার্চ কমিটি বলেন আর ফার্স্ট কমিটি বলেন, যাদের নাম ঘোষিত হয়েছে তাদের দিয়া আর একটা সঠিক মেরুদণ্ড শক্তওয়ালা নির্বাচন কমিশন গঠিত হবে, এই বিশ্বাস আমি সার্চ কমিটির উপর করতে পারি না। কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা, মুজাহিদ সাহেবরা ঢাকার মুখী রাজনীতি করাতে অনেক ওনাদের গুণ জ্ঞান আছে, অনেক ছাত্র রাজনীতির সাথে আন্দোলন মিছিল সংগ্রামে জড়িত। আমরা হয়তো ঢাকায় ছিলাম না, আমরা শহর অঞ্চলে জেলা পর্যায়েও আমরা ওনাদের নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু একটা জিনিস উনি বলেছে যে পাকিস্তান আমল থেকে এই নির্বাচনের দাবিতে, একমাত্র এক ভোটের দাবিতে আমরা আন্দোলন করে আসছি। উনিও যেভাবে ছাত্র রাজনীতি করেছে আমিও করেছি, কিন্তু সেখানে সেই বিষয়টা নিয়ে আজকেও 45 বছর পরেও আমরা ক্ষমতা থাকি। সেই প্রশ্ন কিন্তু আমি শুরুতে করেছিলাম, আপনার দুজনই প্রবীণ রাজনীতিক, এটি রাজনীতিবিদদের একটি ব্যর্থতা কিনা যে এখনো এসে সার্চ কমিটি খুঁজতে হয়। আমি তো আমাকে শেষ করে দিয়ে আমি তো ভুলে যাব, কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি ব্যর্থতা কার সেটা তো জনগণই বিচার করবে। যদি আমি ব্যর্থ থাকি, একটা সঠিক নির্বাচন, একমাত্র এক ভোটে নির্বাচন যদি হয়, জনগণই বিচার করবে যে আমি ব্যর্থ না কে ব্যর্থ, সেটা পরে। কিন্তু একটা নির্বাচনে তো আমাকে যেতে হবে, যেই কারণে নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতগুলো পয়েন্ট দিয়ে কতগুলো দাবি জনগণের কাছে রেখেছেন ইলেকট্রনিক মিডিয়া বা গণমাধ্যমে, সেগুলো সরকারের কাছে আছে। ইতিমধ্যে মাননীয় রাষ্ট্রপতির কাছেও সাক্ষাৎ করে কতগুলো কথা বলে আসছেন, কিন্তু তার পরিণতি কি হলো? 2 দিন আগে যে সার্চ কমিটিটা গঠন করা হলো, যে সদ্য 6 জনের নাম প্রকাশিত হলো, এদের সম্বন্ধে আমাদের দলের প্রতিক্রিয়া গতকাল বলেছেন, আমি এটা পুনরাবৃত্তি করতে চাই না, এরা কারা? আমি নিশ্চয় অসীমভাবে এগুলো উত্তর দিবেন, এরা কারা? এদের মধ্য থেকে আপনি যে একজন সঠিক শক্ত নির্বাচন কমিশন গঠন করতে পারবেন এই বিশ্বাস আমি করি না, এবং এই নিয়ে আলোচনা আমি করতে চাই। আমাদের একজন দর্শক ফোন করেছেন, আমাদের আলোচনার সূত্র ধরে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আমরা শুনতে পাচ্ছি। আমার কোশ্চেনটা হচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দলই বলছে যে আমরা নিরপেক্ষ মানুষ চাই। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে কেউ না কেউ কোনো না কোনো পক্ষে তো আছে, কেউ তো নিরপেক্ষ। আমরা এমন বড় বড় কোনো মানুষ দেখতে পাবো না যে কেউ নিরপেক্ষ, কেউ না কেউ পক্ষ ধারণ করে। তাহলে আমাদের উচিত যে যেই পক্ষে হোক সে মানুষটা যোগ্য কিনা। আমি আরেকটু অ্যাড করে, বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, তাতে আমার মনে হয় না কেউ কোনো যোগ্য মানুষকেও কেউ যোগ্যতা দিবে বা তাকে মূল্যায়ন করবে। আমি জানি না আমার এই কথাটা বলা ঠিক হবে কিনা। আপনারা যদি চান, কোন রাজনৈতিক দল যদি চায়, আমি নিজে রাজনৈতিক এই মানে আপনার প্রশ্নটি করবেন। অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা আমার মাঝখানে তো প্রশ্ন করতে ঢুকাই দিলেন, সেলিমের মধ্যে ঢুকালে মানে সেলিম ভাই আরো ভালো উত্তর দিতে পারতেন। প্রশ্নটা হলো যে নিরপেক্ষ লোক নাই বাংলাদেশে, 16 কোটি লোক, এর মধ্যে নিরপেক্ষ যোগ্য ব্যক্তি নেই, আমি বিশ্বাস করি না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা বিশ্বাস করি। শাহাবুদ্দিন 1991 সালে সদ্য বিচারপতি ছিলেন, উনি রশি টানাইয়া আনসার দিয়ে নির্বাচন করে ফেলেছেন। সে ব্যক্তিগত বাংলাদেশে নির্বাচন করেছেন, তাহলে আমরা বা অসীম দ্বারা কেন পারেন না? সেই প্রশ্ন তো আমাদেরও, সেই প্রশ্ন তো আপনারা করেন, কিন্তু আমি রাজনৈতিক কর্মী হিসাবে যারা ক্ষমতায় থাকেন, যারা আমরা ক্ষমতায় ছিলাম, উনি বলবে আমরাও পারি না, উনি বলবে আজিজ মার্কা, এক কথা উনি বারবার। উনি যাকে করেছেন, যে নামগুলো এখানে আছে, সৈয়দ মাহমুদ হাসান, ওবায়দুল হাসান, মাসুদ আহমদ, সাদিক সাহেব,
মঞ্জুল ইসলাম, শিরিন আক্তার, এই নামগুলোর সম্বন্ধে ব্যক্তিগতভাবে আলোচনা করতে গিয়ে অশ্রদ্ধা করতে চাই না, কিন্তু সবাই জানে ওনারা কারা। আমরা নিশ্চয়ই আপনার কাছে আমি পরে আবার আসবো। আমাদের সাথে দিয়া একটা সঠিক নিরপেক্ষ 2018-19 যে নামে ডাকেন, যেদিনই হোক একটা নির্বাচন করবেন, এই বিষয়টা আমার মনে হয় ক্ষমতাসীন দলের সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক উনি করবেন, কারণ দাদার একটা চান্স এসে যাচ্ছে যে যে সার্চ কমিটি আসছে, সার্চ কমিটি যাকে বানাবে তো দাদার একটা চান্স হয়ে গেছে, আবার একটা রকিব মার্কে ইলেকশন। আমরা নিশ্চয়ই বলার ক্ষেত্রে একটু মাথায় রাখবো যে আমাদের সময় কম, সবাই যাতে অনেক বেশি প্রশ্নের উত্তর দিতে পারে, অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারে, সেই বিষয়টি অনুরোধ করব। অসীম কুমার উকিল, আপনার কাছে জানতে চাই যে শাহাবুদ্দিন সাহেবের সময় যে নির্বাচন, আনসার দিয়ে নির্বাচন হয়েছিল, এখন এসে সেটি কেন সম্ভব নয় যে বলছিলেন জয়নুল আবদিন ফারুক? আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আমার সিনিয়র দুজন বিজ্ঞ রাজনীতিবিদ, অভিজ্ঞতায় সমৃদ্ধ রাজনীতিবিদ, আমার তুলনায় অনেক বেশি অভিজ্ঞ, বিষয়গুলিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আসলে পৃথিবীর দেশে দেশে নির্বাচন পরিচালনার একটি পদ্ধতি থাকে। এটা আমাদের দেশে হয়তো এই নির্বাচন কমিশন, অন্য দেশে হয়তো অন্য নামে হইতে পারে, একটি সংস্থা থাকে, সেই সংস্থাগুলি এক এক দেশে এক একভাবে পরিচালিত হয়। আপনার যেমন ব্রিটেনে মাননীয় প্রধানমন্ত্রী এই ইলেকশন কমিশন নিয়োগ হয়, সেটার একটা ডিটেলস প্রক্রিয়া আছে। আবার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে, সেখানে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ করেন, প্রধানমন্ত্রীর সাথে কনসালটেন্সি করে। ঠিক আমাদের অনুরূপেই ভারতের যে নিয়োগ প্রদানগুলি হয়, সেগুলি আমাদের অনুরূপেই হয়। আমাদের এই প্রক্রিয়াটা, এটা একটা ভালো দিক যে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে 8ই ফেব্রুয়ারি, তার বেশ পূর্ব থেকেই নির্বাচন কিভাবে সুন্দরভাবে করা যায়, নির্বাচন কমিশনটা কিভাবে করা যায়, সে ব্যাপারে কাজ শুরু হয়েছে। এবং কাজ শুরু করার প্রক্রিয়াতে মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে বাংলাদেশের ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলগুলি, রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলি সাক্ষাৎ করেছেন, তাদের প্রস্তাবনাগুলি দিয়েছেন। তারপরে মহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি দিয়েছেন, সেই সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠন করবেন। ইতিমধ্যে আজকে সকালে সার্চ কমিটি তাদের প্রথম বৈঠক করেছে। প্রথম বৈঠক থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যে পদক্ষেপগুলি এটা শুভ লক্ষণ বলে মনে হয়। যেমন প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে 5 জন করে নাম চাওয়া হয়েছে নির্বাচন কমিশনে, যাদেরকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তারপরেও এদেশের 12 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে আহ্বান করা হয়েছে, তাদের সাথে সার্চ কমিটি বসবে। সার্চ কমিটি তো আসলে নির্বাচন পরিচালনা করবে না, সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠন করবে। তারাও কতগুলো নাম, সেটা 5 জন নাম দেবে তা নয়, হয়তো বা এরকম গতবারও যেটা দেওয়া হয়েছিল 10 জনের নাম দেওয়া হয়েছিল গতবার, সেই 10 জনের নাম দেবে। সেখান থেকে মহামান্য রাষ্ট্রপতি ফাইনালি ইলেকশন কমিশন নিয়োগ করবেন। যাদের নাম দেওয়া হয়েছে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কথা বলা হচ্ছে। রাজনৈতিক সম্পৃক্ততার বাইরে তাদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আছে এরকম কোনো কথা আসেনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যাদেরকে চিনি, যতটুকু চিনি আর কি, তারা সকলেই বেশ গ্রহণযোগ্য মানুষ। আমাদের একটু থামাতে হচ্ছে আপনাকে। একজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, প্রশ্নটি করবেন। আমি রংপুর থেকে আবুল খান তোতা বলছি। জি শুনতে পাচ্ছি, প্রশ্ন করবেন। আমি বলতে চাচ্ছি যে আজকে রাষ্ট্রপতি আমাদেরকে যে কমিটিটা উপহার দিয়েছে, জি সেই কমিটি বর্তমানে আমরা শুনতে পাচ্ছি আপনি আগামী দিনে যদি জি সুন্দরভাবে একটা নির্বাচন কমিশন উপহার দেয়, সেই কমিশনকে দেখার পর দিন আমরা সংলাপ করে এত তর্ক বিতর্ক করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা এই প্রশ্নে যাব। জি সেখানে যে ব্যক্তিবর্গকে এখানে দেওয়া হয়েছে তাদের রাজনৈতিক সম্পৃক্ত থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কিন্তু এখনো উপস্থাপিত হয়নি। তাদের কর্মকাণ্ড নিয়ে কোনো অভিযোগ আসেনি, তাদের কর্মদক্ষতা নিয়ে কোনো প্রশ্ন আসেনি। আমাদের যেটা বিষয়, এই কমিটির সার্চ কমিটি তো ইতিপূর্বে কখনো ছিল না। 5 বছর আগে মহামান্য রাষ্ট্রপতি
জিল্লুর রহমান, মরহুম জিল্লুর রহমান সাহেব এটি উদ্যোগটা নিয়েছিলেন, নিয়ে এটা সংযোজন হয়েছিল নতুন। এটি সংবিধানে বর্ণিত কোনো নিয়ম অনুযায়ী এটি হয়নি, সংবিধানে এই বিষয়টি উল্লেখ নেই সার্চ কমিটির। তারপরেও মানে সামগ্রিক অবস্থা থেকে উত্তরণের জন্য এটির পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই পদক্ষেপের ধারাবাহিকতা এবারও সার্চ কমিটি গঠন করা হয়েছে, সেই সার্চ কমিটি গঠিত হয়েছে। আমরা মনে করি যে এই সার্চ কমিটির পক্ষ থেকে আজকের তাদের প্রথম মিটিংয়ে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে, যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার মধ্য দিয়ে এটি আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে যে আগামী দিনের নির্বাচন কমিশনের ব্যাপারে তারা যে নামগুলি প্রস্তাব করবেন তা নিঃসন্দেহে এটি ভালো নাম প্রস্তাব করবেন। আমি অন্যান্য বিতর্কে যেতে চাই না, আপনার এই ভালো জায়গাটা থেকে আমরা নিশ্চয়ই পরে আলাপ করব। আমরা সেটা ঠিক আছে। আমি জাস্ট জয়নুল আবেদিন ফারুক ভাই আপনার মানে পার্লামেন্টের যেহেতু খুব প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আমাদের তুলনায় অনেক অনেক গুণ বেশি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। আমি আজিজ মার্কা নির্বাচন কমিশনের বিষয়টা তো আমি উল্লেখ করিনি, ঠাকুরগড়ে কেড়ে আমি কলা খাইনার বিষয়টা এরকম হয়। আজিজ নির্বাচন কমিশনার হিসেবে কোনো নির্বাচন পরিচালনা করেছিল কিনা সেটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু ওনার নাম এবং নাম দেওয়ার পরে ওনার যে কর্মকাণ্ড, সামগ্রিকভাবে এই কর্মকাণ্ডটা নির্বাচনী পদ্ধতিকে একটা প্রহসনে পরিণত করার মতো একটা জিনিস এটা পরিণত হয়েছিল, যে জন্য আজও নামটি রেফারেন্স হিসাবে আছে এই পদক্ষেপটা। এখন আপনি বলবেন যে উনি কটা নির্বাচন পরিচালনা করেন, আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু উনি হওয়ার পরে যা বলেছেন, যা যা পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা সামগ্রিক নির্বাচন পদ্ধতিকে প্রহসনে পরিণত করেছিলাম। সামগ্রিকভাবে ধরেন আমরা 73 বলেছেন, 73-এর একটি নির্বাচনের ব্যাপার, দাউদকান্দির মুস্তাকের নির্বাচনের ব্যাপার বলেছেন। আমরা সামগ্রিকভাবে মানে আমাদের মতো দেশগুলিতে, আমি এটা স্ট্যাটিস্টিক্সের ছাত্র হিসেবে বলে রাখি, 5% এরর উন্নত বিশ্বে অলওয়েজ অ্যাকসেপ্টেবল। আমাদের মতো দেশগুলিতে 10% এরর থাকলেও, ত্রুটি থাকলেও এটাও অ্যাকসেপ্টেবল। সেখানে একটি ঘটনা সামগ্রিকভাবে সমস্ত কিছু রেফারেন্স হয়ে দাঁড়াতে পারে না। আপনার 73-এর নির্বাচন, সামগ্রিক নির্বাচনটা নিয়ে কথা বলি, আসেন 79 সালের নির্বাচন নিয়ে কথা বলি, আসেন 86 সালের নির্বাচন, 91 সালের নির্বাচন, আমরা এগোতে চাই, কিন্তু দায়িত্ব নিয়ে কথা বললে আমরা এগোতে চাই। আমরা মানে সামগ্রিকভাবে যেটা সেলিম ভাই বলতেছিল, আমাদের ক্ষমতা বদলের হাতিয়ার হলো নির্বাচন। সেই নির্বাচনী ব্যবস্থাকে আমরা শক্তিশালী করতে চাই। সেই নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন কমিশন গঠনের একটি আইন বাংলাদেশে নাই। এটি অসীম কুমার উকিল, আমরা তো আপনার কাছে আবার ফিরবো, নিশ্চয়ই ফিরবো। এই দায়িত্বটা জনগণের উপর ছাড়তে যাচ্ছে, আমি জনগণের উপর আমরা ফিরবো আপনার কাছে। দায়িত্বটা আমাদের কাঁধে নিতে চাইতেছি। দেশ পরিচালনা করেছে রাজনীতিবিদরা, দেশের দায়িত্ব রাজনীতিবিদরা, সেই রাজনীতিবিদরা আমরা পারি নাই, এটা ব্যর্থতা না বলে এই সীমাবদ্ধতাটুকু যদি আমরা মেনে না নিই তাহলে আগামীর পথে তো অন্তরায় সৃষ্টি হয়ে যাচ্ছে। জি, আমি সেই জায়গাটাই বলতে চাচ্ছি। আমি আসলে সেই লক্ষ্যে প্রশ্নটা করেছিলাম। মুজাহিদুল ইসলাম সেলিম, যেটি আজকে সার্চ কমিটির প্রথম মিটিং এর পরে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে, দুটি বড় পদক্ষেপ আমরা জানতে পেরেছি যে সকল রাজনৈতিক দলের কাছ থেকে 5টি নাম চাওয়া হবে, বিশেষ করে যেসব রাজনৈতিক দলের সাথে মহামান্য রাষ্ট্রপতি বসেছেন সেই 31টি দলের কাছ থেকে 5 জন করে সদস্য নাম চাওয়া হবে। সেটি একটি জানতে চাইবো। আরেকটি হচ্ছে যে 12 জন বিশিষ্ট নাগরিকের সাথে তারা বসবার আগ্রহ প্রকাশ করেছেন, সেটি নিয়ে এই দুটি পদক্ষেপ সম্পর্কে আমি আপনার মূল্যায়ন জানতে চাই। না, আমি খুবই ব্যথিত যে অপ্রয়োজনে, যেটা প্রয়োজন ছিল না সেই ধরনের একটা বিতর্কের ভেতরে আমরা লিপ্ত হয়ে গেছি। আমাদের অবিতর্কত, সকলের কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটা ইলেকশন কমিশন দরকার। জি, আমাদের স্পষ্ট করে বুঝতে হবে যে নির্বাচন কিন্তু সরকার করে না, নির্বাচন করার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। কিন্তু আমাদের দেশের কালচারটা এমন হয়ে গেছে যে নির্বাচনকালীন সরকার নির্বাচনকে প্রভাবিত করতে পারে, এইটাই জনমনের সাধারণ ধারণা। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের একটা ব্যবস্থা করা উচিত, এবং আমরা সুপারিশ করেছিলাম যে নির্বাচনকালীন সরকার আর একটা রেগুলার সরকার, এই দুইটা যে একই সরকার নয়, ব্যক্তি একই হতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব কাঠামো যে ভিন্ন সেইটা সংবিধানে লিখে দিতে হবে। আচ্ছা, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। এখন একটা বিরাট সুযোগ এসেছিল যে অবিতর্কিত নির্বাচন কমিশন করতে হলে অবিতর্কিত সার্চ কমিটি হওয়া দরকার। আমি যদি সার্চ কমিটি বিতর্কিত হয় তাহলে পরে এই বিতর্ক ছড়িয়ে পড়বে, এবং বিতর্ক অ্যাভয়েড করার উপায় কি? সবচেয়ে কম বিতর্কের সুযোগ দিতে হলে আপনাকে কতগুলো আইনগত কাঠামোর ভেতরে আনতে হবে, যে সার্চ কমিটি কোন ব্যক্তি আসলো না আসলো তার চেয়ে আমাকে গুরুত্ব দিতে হবে কোন কোন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি নিয়ে এই সার্চ কমিটি করতে হবে। যেমন সাংবিধানিক সংস্থাগুলো যেগুলো আছে, আমাদের বিচার বিভাগ, আইন বিভাগ, আমাদের পাবলিক সার্ভিস কমিশন, আমাদের অডিট জেনারেল কমিশন, এদেরকে নেওয়া হোক, এবং
মহামান্য রাষ্ট্রপতি 2 জন বিশিষ্ট ব্যক্তিকে এটার সঙ্গে যুক্ত করুক, তাহলে পরে ব্যক্তি নিয়ে তর্ক বিতর্কে আমি লাস্ট বলি না, করা হয়নি, সেটা আইন অনুযায়ী করা হয়নি, এটা আইন অনুযায়ী করা হয়নি, ওনার ইচ্ছা অনুযায়ী করেছেন। ইনি না নিলেও পারতেন, যাকে ইচ্ছা করতে পারতেন, কিন্তু যদি আইনে বিধান থাকে যে সার্চ কমিটি এদের নিয়ে এই আপনি একটা আইন চাইছেন, আইন চাচ্ছি। এখন এই সার্চ কমিটি আপনি যে প্রথম প্রশ্নটা করলেন, আমাদের কাছে নাম চেয়েছে, আমরা নাম দিব কেন? সার্চ কমিটির কাজ আমরা করে দেব কেন? সার্চ কমিটি তারা তাদের জাজমেন্ট অনুযায়ী নামের প্রস্তাবনা ঠিক করবে। এবং যখনই আপনি রাজনৈতিক দলের কাছে নাম চাচ্ছেন, আমি মনে করি বিতর্কটাকে আরো গভীর করার একটা অবস্থার ভেতরে একটি আলোচনা আমি একটু আপনার সাথে আমি বলে নেই, মহামান্য রাষ্ট্রপতিকে আমরা বলেছিলাম এবং বলে আছি, এখন আমরা এটা মনে করি যে রাজনৈতিক দল যেসব নাম প্রস্তাব করবে বা যদি করে, তাহলে সেই প্রত্যেকটা নাম ডিসকোয়ালিফাই করে দিতে হবে, কারণ সবাই করবে তার নিজের মতো করে নিরপেক্ষ লোকের নাম। এবং এইটা হলে পরেই বিতর্কটা কিন্তু আর বাড়বে। আমার পয়েন্টটা বুঝতে হবে যে বিতর্কের বাইরে রেখে আমরা নির্বাচন কমিশন করার একটা আইনগত কাঠামো এবং ব্যবস্থা আমরা করতে পারি কিনা, সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের পদক্ষেপ। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে 12 জন বিশিষ্ট নাগরিকের সাথে কথা বলবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে মানে সাবেক যে নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাখাওয়াত হোসেন এবং সোহেল হোসেন, তাদের সাথে সহ 12 জনের, আপনি নিশ্চয়ই সেটি খেয়াল করেছেন। আমার জিজ্ঞাসা যে তাদের সঙ্গে কি আলোচনা করবে? নাম আলোচনা করবে? কারোর সঙ্গে এই কমিটির নাম আলোচনা করা উচিত না। তারা এই দেশের পরামর্শ নিতে পারবে না? না, পরামর্শ নেবে কেন? তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে বলে 16 কোটি মানুষের কাছ থেকে পরামর্শ নিতে হবে, পাবলিকলি বলতে হবে যে তোমরা 16 কোটি মানুষ নাম দাও। তাহলে রাজনৈতিক দল বা বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে পরামর্শ নিব কেন? তারা কি এইটুক জাজমেন্ট নাই? তাহলে এটি তাদের প্রথম পদক্ষেপ, এটি তাদের শেষ পদক্ষেপ না। তারা বসে, প্রথম কথা হলো আমার অলরেডি একটা ভুল হয়ে গেছে, এটা আইনগত কাঠামোর ভিত্তিতে করলে পরে এই বিতর্কটা হতো না। এখন তাদের জাজমেন্ট অনুযায়ী তারা সেই ক্ষেত্রেও একটা আইনগত কাঠামো থাকা প্রয়োজন, যে নির্বাচন কমিশনের প্রধান এবং অন্যান্য সদস্যদের ভেতরে যাদেরকে ঠিক করা হবে তাদের এই গুণাবলী বৈশিষ্ট্য সেটা থাকতে হবে একটা। সেটা তো কনস্টিটিউশন না, এটা একটা আইন এবং বিধিবিধানের আওতায় জিনিসটাকে নিয়ে আসলে বিতর্কটা যথাসম্ভব কমিয়ে দিতে পারবেন। আপনাকে যেটাকে বলে হলো আরবিট্রারিনেস, পার্সোনাল জাজমেন্টের উপরে যত বেশি ছেড়ে দিবেন তত বেশি বিতর্ক হবে। আপনি পার্সোনাল জাজমেন্টের জায়গাটা পুরো অ্যাভয়েড করতে পারবেন না, এটা কিছু না কিছু থাকবেই। কিন্তু যতটা বেশি আইনগত কাঠামোর ভিতরে আপনি সকলের সম্মতিতে সেই আইনটা তৈরি করতে হবে, এটাও ঠিক। আপনি আইনের কথা বলছেন, কিন্তু সেই সুযোগটি সেই সময় না থাকার কারণে আইনটি হলো না। আমাদের এই সময় থাকবে না কেন? পার্লামেন্ট চলছে না, এটা কয়দিন লাগে? সেটিও একটি প্রশ্ন যে 8 তারিখের মধ্যে, যে 8 তারিখের না এখন আর সময় ছিল। আমাদের রাজনৈতিক দলের সঙ্গে ফারুক বলছেন যে রাষ্ট্রপতি যখন আপনাদেরকে আহ্বান করেছে নিবন্ধিত রাজনৈতিক দল, তখনও সময় ছিল না, কারণ পার্লামেন্ট কল করে ফেলেছে। এটা অনেক পার্লামেন্টের অ্যাফেয়ার্স, তো এটা যখন রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি অর্ডিন্যান্স করে করতে পারতেন, কিন্তু উনি তো পার্লামেন্ট কল করে ফেলছেন। মুজাদ ভাই, পার্লামেন্ট কল করার পর তো উনি আর অর্ডিন্যান্স জারি করতে পারবে না, অর্ডিন্যান্স দিয়ে করতে পারবে না। এখন উনি করতে হবে, একটা আইন মন্ত্রণালয় থেকে আইনা এটা আবার ক্যাবিনেটে পাস করতে হবে, আবার পার্লামেন্টে নিতে হবে, পার্লামেন্ট আবার আইন মন্ত্রণালয়ে পাঠাবে, সেখানে তারা রেটিং করে আবার পার্লামেন্টে আসবে। ইট উইল টেক টাইম, বিকজ যখন এই আলোচনাটা উত্থাপিত হয় তখন বলা হয়েছিল যে আইন যদি না করতে পারেন এটা একটা অর্ডিন্যান্স করে করেন, পরবর্তীকালে এটা অনুমোদিত হবে। আমরা জনাবউদ্দিন ফারুক, আসলে বিষয়টা আইন নিয়ে আমি বলছি, পয়েন্টটা বুঝতে হবে, সেই আইন নিয়ে আলোচনা হওয়া উচিত। আইনটি এখন হচ্ছে না মোজাহিদুল ইসলাম সেলিম, আইন নিয়ে আলোচনা হওয়া উচিত। আলোচনাটা আইন নিয়ে এখন আমরা আলোচনা করার সুযোগ নেই। কাকে নিয়ে সিলেক্ট কমিটি করবে, কাকে নিয়ে নির্বাচন কমিশন নেবে, ওই ব্যক্তির নাম নিয়ে আলোচনা। আসলে জয়নুল আবেদিন ফারুক, আপনার কাছে আমরা প্রশ্ন দিয়ে যেতে চাই। ইসলাম সেলিম সাহেব যে কথাগুলো বলেছে একটা আমি তার সাথে দ্বিমত নাই। আপনি প্রশ্ন করেছেন ওনাকে যে সার্চ কমিটি যে অভিজ্ঞ লোকদেরকে 12 জন 14 জনকে আজকে ডেকেছেন, এবং উনি নিবন্ধিত রাজনৈতিক দল যারা মহামান্য রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন তাদের থেকে 5 জন করে নাম চেয়েছেন। বিষয়টা হলো এটা যে মহামান্য রাষ্ট্রপতি
এটা রেওয়াজ অনুসারে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবকে অনুসরণ করেই আজকের এই সার্চ কমিটি। তাহলে প্রত্যেকটা নিবন্ধিত রাজনৈতিক দল তো ইতিমধ্যেই সার্চ কমিটি গঠন করার জন্য নিরপেক্ষ ব্যক্তিদের কথা বলে আসছেন, কারণ নাম কেউ বলেন নাই। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের নতুন না, রাজনৈতিক অভিজ্ঞ সম্পন্ন একজন আইনজীবী, শুধু আইনজীবী নয়, একজন পার্লামেন্টেরিয়ান। তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন পার্লামেন্টেরিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ। তাহলে যদি তারা মনে করতেন যে 6 জনের নাম আজকে মহামান্য রাষ্ট্রপতি এত ঢাকঢোল পিটিয়ে চা নাস্তা খাওয়াই, আমি সম্মান রেখে কথাটা বলতে চাই যে শেষ পর্যন্ত 6টা নাম দিয়েছেন। এই 6টা নামের মধ্যে যে নামগুলো আসছে সেই নামগুলো কারা? আমার অসীমদা যে কথাটা এটি আপনি কিন্তু বলেছেন এর আগে, না আমি নামের কথা, আপনি তো আমার ইন্টারফেয়ার বলতে পারেন না, সেই 6 জন সম্পর্কে আপনি বলেছেন, সেই 6 জনের কথা তো উনি বলছে যে আজিজ মার্কা ইলেকশনটা এই জন্য বলছে, ওনারা কথা বলেন। আমারও তো রাকিব মার্কা ইলেকশনটা, আরেকজন রাকিব তৈরি করার জন্য যদি মহামান্য রাষ্ট্রপতি নামগুলা দিয়ে থাকেন, তাহলে আমার সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবন থেকে বেরিয়ে যে সংবাদ সম্মেলন করেছে, যেটা আপনাদের নিউজের মাধ্যমে আমরা দেখেছি, উনি বলেছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা প্রত্যাশা করি যে রাকিব মার্কা একজন নির্বাচন কমিশন গঠন করার জন্য যেন সার্চ কমিটি না হয়। তাহলে সেই সার্চ কমিটি যেটা ডিক্লেয়ার করা হয়েছে সে নিয়েই তো এখন কথা। আপনার এখানে তো আজকে কথা সেই নিয়ে, আমি কিন্তু সেই প্রশ্নগুলো করতে পারছি না। যে আমার প্রশ্ন হচ্ছে যে এই 5 জন সম্পর্কে বিএনপির সিদ্ধান্ত কি এবং এই 12 জন সম্পর্কে বিএনপি আপনি ডিটেইলস না বললে আমি উত্তর দিব কি? এটা তো আমি ওনার সাথে তো একমত, এই জন্য 5 জনের নাম দিবে কি দিবে না এটা আমার দলের হাই কমান্ড উইল ডিসাইড, কিন্তু সেটা না। বিষয়টা হলো আমার রাজনৈতিক কর্মী হিসেবে বলার অধিকার আছে, দাদার যেরকম আছে। সেলিম ভাই একটা দলের সভাপতি, আজকে যে 5 জনের নাম চাইবে কেন? আজকে শামসুল হুদা তো একটা নির্বাচন কমিশনার ছিলেন, আমাদের ব্রিগেডিয়ার সাকোয়ার সাহেব ছিলেন, হুরুল সাহেব ছিলেন, এরা তো নির্বাচন করেই গেছেন। আবার ওনার থেকে কি নিবে? বদিউল আলম মজুমদার টকশোতে ওই দিন ছিলাম, ওনার সাথে আমি টকশোতে ছিলাম, উনি সব কথা বলে দিয়েছেন কেমনি করতে হবে, কি করতে হবে। তা ওনার থেকে তোফায়েল সাহেব এদের থেকে কি নেবে উনি তো জানে। তাহলে সার্চ কমিটি আবার নতুন করে নাম দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। ওনারা যেটা করবেন ওটা আগে ঠিক করে রেখেছেন। অতএব যাদেরকে নিয়ে করা হয়েছে তাদের কাছে আমরা প্রত্যাশা করি না ব্যাহত আলোচনা, এদের থেকে একজন সঠিক নির্বাচন কমিশন তৈরি করে আরেকটা নির্বাচনে বিএনপির মতো বৃহত্তম রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করার যে প্রয়াস, যে আশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমি মনে করি এটা পূরণ উনি করতে পারবেন না। কারণ ওনারা আগেই ঠিক করে রেখেছেন, আমার মনে হয় যে কাদেরকে ওনারা নির্বাচন। আজকে দেখেছেন বাংলাদেশ প্রতিদিন পড়েছেন, বাংলাদেশ প্রতিদিনে আজকে যে কথাগুলো লিখেছে, আমি এটা বলতে চাই না, বাংলাদেশ প্রতিদিনে যে নামগুলো উল্লেখ করেছে, তাহলে এই নামগুলো দিয়ে রাকিব সাহেব তো 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করেছে। আর বাংলাদেশ প্রতিদিনে যে নিউজটা আসছে, এটা আমার কথা না, বাংলাদেশ প্রতিদিনে যে নিউজটা আসছে, এমন ব্যক্তিবর্গকে যদি প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়, তাহলে অসীম দ্বারা আগামী নির্বাচনে 300 সিট ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না, ভোটের ব্যালটে পাঠাতে হবে না, ডিক্লেয়ার করে দিতে হবে। তেমনটি যাতে না হয় সে কারণেই এই 12 জনকে ডাকা হয়েছে কিনা, তাদের মতামত নেওয়া হবে কিনা, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আপনাদের কাছে আসবো। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরে আসছি একটা বিরতির পরে। দর্শক আবারও স্বাগত আমাদের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। সদ্য গঠিত সার্চ কমিটি এবং তাদের যে প্রথম বৈঠক, তাদের প্রথম কিছু পদক্ষেপ, সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। 3 জন অতিথি আমার বাম পাশ থেকে পরিচয় করে দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি জয়নুল আবেদিন ফারুক। যেতে চাই জয়নুল আবেদিন ফারুক, আপনার কাছে যে 12 জনের তালিকা আজকে আমরা পেয়েছি যার সাথে সার্চ কমিটি বৈঠক করবেন, সেখানে কিন্তু এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদেরকে আসলে কোনোভাবেই দলীয় কাতারে ফেরার সুযোগ নেই বলে আমরা জানি। তো সেই 12 জনের সাথে বৈঠক এইটিকে আপনাদেরকে কোনোভাবে আশাবাদী করে তোলে না? আসলে সম্মানিত ব্যক্তিদের সম্বন্ধে আলোচনা সমালোচনা করতে ভয় লাগে,
এরা খুবই সম্মানিত ব্যক্তি সমাজের, কিন্তু যখন একটা পদে দেওয়া হয় সেই সম্মানিত ব্যক্তিরও অনেক সময় অসম্মান কাজ করে ফেলে। না, এই যে 12 জনের কথা আমি বলছি, তাদের সাথে যেহেতু কথা বলবার সুযোগ তৈরি হয়েছে। আজকে সার্চ কমিটি 2 জন বিচারপতি এবং 2 জন সরকারি কর্মকর্তা, সাংবিধানিক আরো 2 জন বিশিষ্ট ব্যক্তি নিয়ে সার্চ কমিটি। একজন তো একবার আর একবারও ছিলেন, এবার আবার নতুন করে হইলেন। তো ওদেরা যে 12 জনকে নিয়ে বসলেন, এরা আলোচনা করতে পারেন ওনাদের ইচ্ছা, আপনাকেও ডাকতে পারে, সেলিমারও ডাকতে পারে, সেলিমার তো একটা দলের প্রধান ডাকবেই। কিন্তু প্রশ্ন হলো এদের থেকে যে উপদেশগুলা বা যে পয়েন্টগুলা নেবেন সেটা কি ওনারা এই সার্চ কমিটি রক্ষা করতে পারবেন? আমি তো আগে বলেছি, পুনরাবৃত্তি করতে চাই না। কারণ যদি রক্ষাই করতে হয় তাহলে আগের যে মাহমুদ হাসান সাহেব আবার ওনারা করতেন না, তাহলে ওনারা শুধু আলোচনাই করবে, আলোচনায় চালিয়ে যাবে, কিন্তু আলোচনার বিষয়বস্তু বা যে সঠিক নামগুলা নিশ্চয়ই তাদের থেকে আসবে। কিছু না কিছু লোক তো আছে যারা একজন নিরপেক্ষ ব্যক্তির নামও প্রস্তাব করতে পারে, কিন্তু সেটা যদি এই সার্চ কমিটির মনোপুত না হয় এবং এই সার্চ কমিটি কারো দ্বারা যদি প্রভাবিত হয়ে থাকেন, তাহলে তো ওই নামগুলো এখানে অন্তর্ভুক্ত নির্বাচন। এটি খুব জানতে ইচ্ছা করে, এটি কি শুধু যেভাবে আপনারা বলছেন এই 12 জন সম্পর্কেও, তাতে কি শুধু বিরোধিতার খাতিরেই বিরোধিতা? না, আমি তো 12 জনকে বিরোধিতা করছি যে তাদের সাথে যে বসবে এবং সেটা বর্ষাটা তো আমি না করছি, সেই বৈঠক থেকে কোনো ভালো কিছু আসবে কিনা, আমি তো সেটা বলছি। ভালো কিছু আসলেও তো সার্চ কমিটি কি গ্রহণ করতে পারবে? আমি সেই প্রত্যাশা তাদের কাছে করি না। আমাদের কাছে মাননীয় অর্থমন্ত্রীর একটি বক্তব্য আছে, সেটি একটু দেখে আসতে চাই যে আপনারা যেভাবে সার্চ কমিটি সম্পর্কে বলছেন তার প্রতি উত্তরে উনি একটি কথা বলবার চেষ্টা করেছেন। মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যটি আমরা একটু শুনে আসতে চাই। সার্চ কমিটির জন্য ইতিমধ্যে বক্তব্য দিয়েছি, এটা রাবেশ। স্যার একটু বাড়িয়ে যদি যা বলেছেন ইট ইজ রাবেশ। কমিটি যেটা করা হয়েছে এটা অত্যন্ত ভালো কমিটি। সেখানে যারা সদস্য তারা সকলেই জ্ঞানী, নামী ব্যক্তিবর্গ এবং তাদের সেরকম কোনো দলের মার্কা তাদের উপর দেওয়া যায়। এর চেয়ে ভালো নির্বাচন কমিশন হতে পারত। ফারুক, আসলে বিষয়টা, উনি তো একটা বৃদ্ধ লোক, বয়স হয়ে গেছে। উনি বাংলাদেশের অর্থমন্ত্রী না, বাংলাদেশের অর্থমন্ত্রী প্লাস বৃদ্ধ। উনি তো অনেক এরশাদ আমলে অর্থমন্ত্রী ছিলেন। অতএব উনি যে কথাটা বলেন, ওনার কথা আমি রাগ করি না। উনি কোন সময় কি বলেন ঠিক নাই, কিন্তু কথা হলো যে উনি রাবিশ বলেন শব্দটা। আমি এটা উত্তর দিতে গেলে এবং খারাপ ভাষা উত্তর দিতে গেলে আমার ক্ষতি হয়ে যাবে। না, সেটা নিশ্চয়ই আমাদের এই প্ল্যাটফর্মে সম্মান রেখে কথা বলতে চাই। ওনার এই কথাটা উত্তর আমি এভাবে দিতে চাই যে উনি বারবারে আমাদের কোনো কথার উত্তর দিতে হলে আমাদেরকে রাবিশ বলে, যে ওনার মতো মানুষের কাছে এই শব্দটা আমরা উচ্চারিত হোক, এটা আমরা সামনের দিকে চাই না। কারণ উনি যাদের উপর নির্ভর করছেন সার্চ কমিটি, তারা কতটুকু করতে পারবেন, করার পর ওনার রাবিশের উত্তর আমি দিব। আচ্ছা, এই সার্চ কমিটি যদি একটা ভালো নির্বাচন কমিশন প্রস্তাব করে তখন আপনাদের এই কি হবে? এটা করুক না, ওই জন্য তো আমরা প্রত্যাহারও করি নাই, সমালোচনাই করে যাচ্ছি। আল্লাহ এই সমালোচনা পরও সার্চ কমিটি যেন আল্লাহ তৌফিক দান করে যে একজন যেন রাকিব মার্কা নির্বাচন কমিশন। তার মানে একটি প্রত্যাশা আপনাদের রয়েছে। আমার আরেকটি বিষয় আপনার কাছে জানবার রয়েছে যে মোজাহিদুল ইসলাম সেলিম বারবারই বলছিলেন যে আইন করার একটি সুযোগ ছিল, সেটি হাতছাড়া হয়ে গেল। আমি আপনার কাছে জানতে চাই, আপনি কমপক্ষে 6 বার আমাদের জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে কি কোনো সংসদে দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন যাতে, শুনেন, সব দলের একটা কৌশল থাকে। আপনি একজন সিনিয়র সাংবাদিক, শুনুন, আপনার কথা উত্তর দিতে আমাকে খুব বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে আমার প্রশ্নটা শেষ হয়নি। আচ্ছা, আমার প্রশ্ন শেষ হয়নি। কমপক্ষে 6 বার আপনি মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেখানে কি কোনোবার এই যে সংবিধানে রয়েছে আইন করে একটি নির্বাচন কমিশন গঠনের, সেটি নিয়ে কি সংসদে কোনোবার আপনি কথা বলেছেন? আসলে আমি 5 বার 6 বার না। বিষয়টা হলো সব দলে একটা কৌশল থাকে, সেই কৌশল প্লাস জনগণকে কি করে দলে ভিড়াতে পারবে এবং কি করে জনগণের কাছে যেতে পারবে, জনপ্রিয়তা অর্জন করতে পারবে, সব দলে একটা কৌশল থাকে। অতএব যে আইনের কথা আপনি বলছেন, আমি কেন বলবো? যদি আমি কৌশলগত কারণে কৌশল করে মানুষের জনপ্রিয়তা, 5টি সংসদ নির্বাচনে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অবশ্যই। আচ্ছা, কিন্তু কোথাও কৌশলের কারণে আমি বলতে চাচ্ছি এটা রাজনৈতিক দলের কৌশল হিসাবে নিতে হবে। আইন করা, আইনের পক্ষে সবাই বলেন, মুজাহিদ সেলিম ভাই সাথে আমি একমত, একটা আইন আসা উচিত, কিন্তু আইন করার জন্য যে রাজনৈতিক কৌশল, সব দলে কৌশলটা হাতের মধ্যে রাখতে চায়। আপনারা চেয়েছেন, মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে আমি যেতে চাই, এই যে আপনি বারবার আইন
একটি প্রত্যাশার কথা বলছিলেন যে সুযোগ একটি ছিল, সত্যি সুযোগ ছিল, এবং অনেক স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং নির্বাচন বিশেষজ্ঞ তারা বলবার চেষ্টা করেছেন যে কেন 8 তারিখের মধ্যেই এই কমিশন করে ফেলতে হবে, এটি যদি 2 মাস পিছিয়ে যায় সেটি তো জাতীয় স্বার্থে হতেই পারতো, একটি আইনের মাধ্যমেই এবারও সুযোগটি ছিল যে নির্বাচন কমিশন সেভাবে সাংবিধানিকভাবে গঠিত হোক। যদিও জয়নুদ্দিন ফারুক বলছেন যে কৌশলের কারণে সেটি আসলে সবসময় তোলা সম্ভব হয় না। দেখুন, আমাদের জাতির দুর্ভাগ্য হলো যে আমরা এখন 2টা বুর্জুয়া দলের কৌশলের হাতে জিম্মি হয়ে গেছে, এবং রাজনৈতিক কৌশলটা ক্ষমতাকে কেন্দ্র করে। আদর্শ নীতি এইটা হলো গৌণ, এটা নাই আমি বলবো না, ওইটা গৌণ হয়ে গেছে। ক্ষমতার প্রয়োজনে যে কৌশল নিলে পরে সুবিধা হয় সেটা করতে যেয়ে যদি নীতি আদর্শ বিসর্জন দিতে হয় তাহলে করতে তারা কার্পণ্য করবে না। ইস্যুটা এখানে কি? ইস্যুটা হলো যে আপনি 2টা সাইড আছে, একটা হলো নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে ইলেকশন কমিশন করা, দ্বিতীয়ত সমান গুরুত্বপূর্ণ সেটা হলো মানুষের ধারণার ভেতরে এমন ভাবটা আনা একান্ত প্রয়োজন যে এইটা এর আগের ধারাবাহিকতা থেকে ভিন্ন ধরনের প্রক্রিয়াতে এটা করা হচ্ছে। আইন করার ব্যাপারটা এতদিন পরে মাথায় আসলো কেন? আপনি ঠিকই প্রশ্ন করেছেন। এটা তো আগের সংসদগুলো বাদ দিলাম, এই সংসদ তার মেয়াদকালেও তো 1 বছর আগে থেকে এটা ভাবনা চিন্তা করে আলাপ আলোচনা করে এই জিনিসটা করা উচিত ছিল। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আমি গিয়েছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সবার নেতৃত্বে তিনি তো বললেন যে তোমরা সবাই ইলেকশনের জন্য প্রস্তুত হও। তো তখন আওয়ামী লীগের নেতারা কেন ভাবলো না যে ইলেকশনের প্রস্তুতির একটা অন্যতম অঙ্গ হলো যে এমনভাবে ইলেকশন কমিশন গঠন করা যেটা অবিতর্কিত থাকে। এখন যারা দেশে গণতন্ত্রকে হরণ করতে চায় তারা এইটাকে কেন্দ্র করে যে বিতর্কটা অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্টি হয়েছে, এবং আমি বলবো খুবই অগ্রহণযোগ্য শব্দ চয়ন এবং উচ্চারণ আমরা এটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি, উত্তেজনা দেখতে পাচ্ছি। তো এইটা কি কারো জানা ছিল না? আমার তো অনেক সময় সন্দেহ হয় যে এইটা পরে আরো বলা যাবে আজকে এই বিতর্ক একটা কৌশল, এইটাও একটা পরিকল্পিত কৌশলের অংশ কিনা এইটা সন্দেহ করার কারণ থাকতে পারে। আমি বলছি না উকিলের কাছে যেতে চাই, আপনার কাছে আবার ফিরবো। ওই অসীম কুমার উকিল, আপনি সরকারি দলীয় নেতা এবং খুব গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছেন, যে এটিও এই বিতর্ক তোলা যেটি মোজাহিদুল ইসলাম সেলিম বলছিলেন, যদি সরকার এবং রাষ্ট্রপতির কাছে সব দল যখন গেছে আপনারাও সেই দলগুলোর মতোই গেছেন আলাদাভাবে, এবং সেখানে আপনারা চেয়েছেন যে একটি আইন হোক, এবং আরেকটি জায়গায় বলেছেন এবার যদি নাও করা সম্ভব হয় পরে করা হবে, এবার তাহলে অন্যভাবে করা হবে। সরকারি দল যখন এভাবে চায় তখনও হয় না, এবং মোজাহিদুল ইসলাম সেলিম যখন বলেন যে এই বিতর্কটি পরিকল্পিত বিতর্ক, এর উত্তরটা আসলে ঠিক কি? পরিকল্পিত একটু আমি কারেক্ট করি, পরিকল্পিত মানে আওয়ামী লীগের দিক থেকে পরিকল্পিত আমি কিন্তু এটা বলিনি, এটা বিএনপির দিক থেকেও পরিকল্পিত হতে পারে। এই দুটি দল থেকে যে নামে আসুক না কেন আমরা একটা বিতর্ক করবই, কিন্তু সেই সুযোগটা আওয়ামী লীগ দিল কেন? জি, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্য আর কি। রাজনীতির এই ক্ষেত্রটিতে ক্ষমতার পালাবদল হবে নির্বাচনের মধ্য দিয়ে, সেই নির্বাচন কমিশন গঠনের আইনটি আজও প্রণীত হয়নি। এটা কৌশল বলে আর যাই বলি, কোনো কিছু বলেই পার পাওয়া যাওয়ার সুযোগ আছে বলে আমি অন্তত মনে করি না। যা হয় নাই তা করতে হবে। এখন করার বিষয়টি আসলে আইনি প্রক্রিয়া, পার্লামেন্ট, অধ্যাদেশ সবকিছু মিলে দেশের আইন মন্ত্রণালয় আছে, তারা এটা ভালো বুঝবেন। তবে আমি আগেও বলেছি, আজও বলছি, প্রত্যাশা এই আইনটি প্রণীত হওয়া দরকার। গণতন্ত্রের সবচেয়ে বড় পিলারটুকু হলো এটা, যে পিলারটুকু দুর্বল থাকলে মানে আইন বহির্ভূতভাবে, সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতায় হস্তক্ষেপ করার সুযোগ থেকে যায়। আমরা এই জায়গাটা চিরদিনের জন্য বন্ধ করতে চাই। আমরা এই সেলিম ভাই বলতেছিল যে আসলে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য অনেক সময় অনেক কিছু বিসর্জন দিই। আসলে তো আমি ঠিক এইভাবে দেখছি না। আসলে মানে জনগণের জন্য তো ক্ষমতায় যাওয়া সরকার, আমরা মনে করি জনগণের জন্য ভালোগুলো করা দরকার, ভালোগুলো আমরা করতে চাচ্ছি। একজন জনগণ ফোন করেছেন, আমরা তার উত্তর নিয়ে আসতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন, আমরা শুনতে পাচ্ছি। পরে আর কোনো জনগণ ঢুকবে না। জি, আসসালামু আলাইকুম, আমার নাম আলমগীর, চট্টগ্রাম থেকে বলছি। জি জি, আমার একটা প্রশ্ন হলো, গতবার যিনি চার্জ কমিটির প্রধান ছিলেন মাননীয় মহামান্য প্রেসিডেন্ট কি আর কোনো ব্যক্তিকে বললেন না তাকে আমারও চার্জ কমিটির প্রধান করা হলো? সেখানে আমি যেটা বলতেছিলাম যে সেলিমে আসলে তো রাজনীতির এটা একটা ফর্মুলা, কনক্রিট অ্যানালাইসিস অফ দ্য কনক্রিট সিচুয়েশন, বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ। এটা তো মার্ক্সবাদেরই কথা। আমরা মনে করি যে
আমরা বাস্তব অবস্থার আলোকে কিছু সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে পেরেছি। এখানে কোনো কৌশলের ব্যাপার নেই, সামগ্রিকভাবে জনগণের কল্যাণকে রক্ষলে সামনে আমরা এগিয়ে যেতে চাই, সেইভাবে আমরা এগোতে চাই। সেখানে যেটা ফারুক ভাই বলতেছিলেন যে আসলে 12 জনের সাথে বসে কি হবে, যে কোনো বসা একটা রেজাল্ট পাওয়া যায় না একেবারে তা না, বসতে অসুবিধা কি, বসলাম। হ্যাঁ, আপনার এখানে পক্ষ বিপক্ষ পছন্দ অপছন্দ বিষয়গুলি থাকবে, তারপরেও যাদেরকে ডাকা হয়েছে, যাদেরকে নিয়ে বসা হচ্ছে, সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসতেও পারে। তবে আমাদের মূল বিষয়টা আরেকটা বিতর্ক যতটুকু সম্ভব, মানে 75 উত্তর বাংলাদেশ বললে আবার জনাব আবেদিন ফারুক ভাই কইব যে এটা কি কয়, খালি ওদিকে চলে যায়। আমরা সাংবিধানিক প্রক্রিয়াগুলি ধারাবাহিকতা রক্ষা করতে চাই, আমরা সাংবিধানিক পদগুলিকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই, সেটা পিএসসির চেয়ারম্যানই হোক, সিএজি হোক, যারাই হোক, বিতর্কগুলি এই পদগুলিকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। এই পদগুলি যদি আপনি 6 জনের মধ্যে এই 4টা পদ তো আপনার সাংবিধানিক পদ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং এরা না, এই পদগুলিকে যদি আমি বিতর্ক টেনে আনি, অর্থাৎ আমার সাংবিধানিক পদগুলিকে বিতর্কে টেনে আনা, অর্থাৎ সংবিধানকে বিতর্কে টেনে আনা, আমি মনে করি যে এই বিষয়টা না, যে তারপর আমার প্রশ্ন আছে, আপনি যেভাবে বলছেন তাতে একটি প্রত্যাশার জায়গা তৈরি হয় যে সাংবিধানিক পদের মানুষগুলোকে যেহেতু এখানে আনা হয়েছে, তার মানে তারা এমন কিছুই করবেন না যেটি এই পদগুলো সম্পর্কেও মানুষকে নতুন করে ভাবায়। এটি এই চাপ নিশ্চয়ই সরকারি দল। অবশ্যই আমার রাজনৈতিক কর্মী হিসাবে আমার যেমন এই প্রত্যাশাটা, যারা সাংবিধানিক পদে আছেন তাদের তো একটা পবিত্র দায়িত্ব, সংবিধানের কে সমুন্নত রাখা তাদের পবিত্র দায়িত্ব, অবশ্যই তারা এটা মনে রাখে। এবং এর বাইরে যাদের কথা বলা হচ্ছে, এর বাইরে আর 2 জন ব্যক্তি আছে, 2 জন শিক্ষাবিদ আছে, একজন নারী আছেন, নারী অন্তর্ভুক্তির ব্যাপারটা আমাদের সকলের তরফ থেকে বলা হয়েছিল, সেটা আসছে আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের প্রত্যাশা এই সবকিছু মিলে না, আগামী দিনে নির্বাচন কমিশন সুন্দর হবে, আগামী দিনে নির্বাচন হবে পার্টিসিপেটরি নির্বাচন, আগামী দিনে নির্বাচন হবে সকলের কাছে একটা গ্রহণযোগ্য অবাধ। অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা রয়েছি, আপনি শেষ করবে সেলিম ভাই, আপনি তার আগে বক্তব্য রাখবেন। বিষয়টা হলো অসীমদা যে কথাগুলো বলেছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানকে দিয়ে যে সার্চ কমিটি 2 জন সম্মানিত শিক্ষক সমন্বয় যে সার্চ কমিটি করা হয়েছে, আগের জনকে দিয়ে আবার প্রধান করে, তাই বর্তমান সরকারের বিশ্বাসটা আগের জনের উপরে রয়ে গেছেন, সেই কারণে আগের জনকে পূর্ববর্তী জনকে আবার প্রধান করে যে সার্চ কমিটি করেছে, এই বিশ্বাস এই সরকারের বা এই আওয়ামী লীগের আছে যে তাদের কথা মতে আবার রাকিব মার্কা একটা নির্বাচন কমিশন গঠন করে 2018 হোক, 19 হোক, 17 হোক একটা নির্বাচন করবে। সেই কারণে আমি মনে করি সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান আমরা দিতে জানি। আমরা আশা করব যে এখনো সময় আছে যে সার্চ কমিটি যদি মনে করেন 2017, 18, 19-এ যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে সকলের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য এমন একজন নির্বাচন প্রধান কমিশন বানানো হোক, সাথে আরো 4 জনকে বানানো। অসংখ্য ধন্যবাদ জনাব ফারুক। নির্বাচনটা সঠিকভাবে করা যাবে। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি শেষ করবেন 30 সেকেন্ডে আমাদের আজকের আলোচনা। আমি মনে করি যে দেশের অবস্থা তো মানুষ ইতিমধ্যেই বুঝতে পারছে, খুবই দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, যে একেবারে গোড়াতেই বিসমিল্লাতে গলত যেটাকে বলে সার্চ কমিটি নিয়েই যে বিতর্ক শুরু হয়েছে, এটা একটা অশনি সংকেত দেয় যে আমাদের গোটা নির্বাচন সেটা একমাত্র, আমি মনে করি যে এটা কৌশলের কথা যেটা বলা হচ্ছে এখন, ক্ষমতার কৌশল হিসেবে তার অস্ত্র হিসেবে যদি গণতন্ত্র এবং ভোটাধিকারকে জিম্মি করা হয়, তাহলে পরে বর্তমান কাঠামোর ভেতরে আপনি এটার কোনো সমাধান পাবেন না। আমাদের দেশকে বুর্জুয়া শাসনের হাত থেকে মুক্ত করা ছাড়া তখন আর অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভবপর হবে না। দেখা যাক না, তারপরে আমি আশা করব যে এটার রেজাল্টটা ভালো হোক, কিন্তু রেজাল্ট বেস্ট হোক। একেবারে ফেরেশতাদেরকে দিয়ে যদি ইলেকশন কমিশন করা হয়, আপনি যদি রাজনৈতিক কৌশলের অংশ মনে করেন যে আমার এটা নিয়ে বিতর্ক তৈরি করতে হবে, তাহলে পরে সেই বিতর্ক ঠেকাবেন কিভাবে? ওর জন্য আমি বলছিলাম পুরাটা আইনি কাঠামোর ভিতরে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, তারপরেও দেখা যাক যেটি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।